এবছরেই আমি দেশে ফিরব, জানালেন শেখ হাসিনা। দরিদ্রদের জন্য ১ লাখ ফ্ল্যাট বানাবে সরকার। দেশের ৯ জেলায় বন্যার সংখ্যা। সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জামায়াত এমপির। খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর দিল সরকার। মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দীর্ঘ প্রায় ২ বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র, আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরেই দেশে ফিরবেন। ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত এবং কোনো উচ্চ আকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার। গণতন্ত্র, আইনের শাসন, মুক্তিযুদ্ধ চেতনা পূর্ণ প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম। তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন, ১৯৭৫ সালের ট্র্যাজেডি এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন। প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার জন্মভূমিতে ফিরে আসবেন। দেশটির উপর নিষেধাজ্ঞা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে গেছে। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবারই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি বড় ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের এই শক্তিকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগ মুছে ফেলা সম্ভব হয়নি। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জাকাত শব্দের কোনো উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি সুদভিত্তিক অর্থনীতির তীব্র সমালোচনা করে দেশের জাকাত ভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা এবং মদ বিড়ির উপর নিষেধাজ্ঞার দাবি জানান তিনি। রোববার জাতীয় সংসদে ২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বক্তব্যের শুরুতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কেউ যখন বিজয় লাভ করে তখন তার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করা এবং নিজের গুনাহের জন্য মাপ চাওয়া। কিন্তু সংসদে অনেকে আল্লাহর প্রশংসা না করে সরাসরি নেতা নেত্রীর বন্দনায় মেতে উঠছেন, যা আল্লাহর নির্দেশের সরাসরি লঙ্ঘন। অর্থমন্ত্রীর দেওয়া প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে জামায়াতের এই আইন প্রণেতা বলেন, বাজেটের অপচয় রোধের কথা বলা হলেও জাকাতের কথা নেই। নামাজ কায়েম ও জাকাত চালুর মাধ্যমে মানুষের চারিত্রিক ঠিক হয় এবং ক্ষুধা দরিদ্র দূর হয়, অথচ বাজেটে জাকাত শব্দটির উচ্চারণও করা হয়নি। দেশ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারতে পাহাড়ি ঢলের প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে অন্তত ৯ জেলার নদী সংলগ্ন নিম্ন এলাকা স্বল্পমেয়াদী বন্যা, কোথাও কোথাও প্লাবনের সংখ্যার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। রোববার পাওবের বন্যা পূর্বাভাসের সতর্ককরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ সংখ্যা জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে সিলেট ফেলুংজো স্টেশনের কুয়াশাধারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা জেলার তিস্তা, ধারল ও দুধকুমার নদীর পানি কয়েক পয়েন্টে বিপদসীমায় অতিক্রম করতে পারে। একই সঙ্গে আগামী ৭২ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা নদীর পানিও কয়েক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে যেসব জেলায় নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ১ জুলাই থেকে ৩ জুলাই অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম দিনে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া জেলার ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সতর্ক সীমা পৌঁছাতে পারে। এতে নদী সংলগ্ন নিম্ন এলাকায় কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর কাকরাইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় দরিদ্র মানুষের জন্য সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রাজধানীর উন্নয়ন
কর্তৃপক্ষ প্রণীত ডিটেল এরিয়ায় প্ল্যান ড্রাগ অনুযায়ী এর মধ্যে প্রকল্প স্থান নির্বাচন হয়ে গেছে। রোববার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। মন্ত্রী জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের 98 একর জমিতে দেশের রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন পৌর এলাকার 37টি বস্তির স্বল্প আয়ের মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম চাউকের জমিতে ভাড়াভিত্তিক এবং সাশ্রয়ী আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অবশেষে প্রত্যাহার করা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের উপর 0.20% অগ্রিম কর আরোপের প্রস্তাব। এর মধ্যে যা চূড়ান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মূলত দেশের কারজাল সম্প্রদায়ের অংশ হিসাবে 2026-27 অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার প্রস্তাব করা হয়। এ লক্ষ্যে তাদের কাছে পণ্য সরবরাহের উপর 0.20% অগ্রিম কর আরোপের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তবে ব্যবসায়ী নেতাদের আপত্তি ও উদ্বেগের পরিস্থিতিতে কর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলো। ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেছেন, এ কর বহাল থাকলে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপ পেরিয়ে এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের উপর পড়তে পারে। উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড IRGC। সংযতময় পরিস্থিতিতে ওয়াশিংটনকে সতর্ক করে তেহরান জানিয়েছেন, যে কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণত হবে ভয়াবহ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ANকে দেওয়া এক সাক্ষাৎকারে IRGC মুখপাত্র হুসাইন মেলবি বলেন, যেমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, শত্রুপক্ষ সর্বদা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং তারা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আলোচনার যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে তারা উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে। বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। তার দলের সবচেয়ে আলোচিত প্রশ্ন, নেইমার কি শুরুর একাদশে ফিরবেন? এর উত্তর আপাতত নেতিবাচক বলেই জানা যাচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ সময় একাদশে 8 জন ফুটবলারকে বিশ্রাম নিয়ে জিমে পুনরুদ্ধার সেশন পাঠানো হয়েছিল। তবে ভিনিসিয়াস জুনিয়র, রায়ান ডালকাস সান্তোসকে মাঠে অনুশীলনের জন্য রাখা হয়। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্পে ছাড়ার আগে শেষ অনুশীলনে অবশ্য পুরো দলই অংশ নেয়। এরপর দল নিয়ে আনচেলত্তি উড়ে যান হিউস্টনে। সেখানে রাউন্ড অফ 32 এর জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।